ঘটনার 15 ঘন্টা পর স্ত্রী সহ প্রেসিডেন্ট মাদুরোকে নেওয়া হয়েছে নিউ ইয়র্কে। রাখা হবে ব্রুকলেনের কুখ্যাত বন্দি শিবিরে। নতুন সরকার গঠন পর্যন্ত ভেনেজুয়েলা পরিচালনার ঘোষণা ট্রাম্পের। But we're going to be running it with a group, and we're going to make sure it's run properly. We're going to rebuild the oil infrastructure, which will cost billions of dollars. It'll be paid for by the oil companies directly. মাদুরোকে আটকের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড়। ইউরোপ মধ্যপ্রাচ্যের মিশ্র প্রতিক্রিয়া। কারাকাসে পক্ষে বিপক্ষে সমাবেশ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার্দী। নিরাপদ ও নিয়ন্ত্রিতভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ক্ষমতায় থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে পাঠানো হবে বিশেষ প্রতিনিধি দল। এদিকে আটকের 15 ঘন্টা পর নিকোলাস মাদুরোকে স্ত্রী সহ নিউ ইয়র্কে নেওয়া হয়েছে। সেখানে তাদের বিরুদ্ধে মাদক পাচারের মামলার বিচার হবে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে রাখা হবে ব্রুকলেনের কুখ্যাত কারাগারে। মার্কিন সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইন জানান, কারাকাসে চালানো এই অভিযানের পরিকল্পনায় কয়েক মাস সময় লেগেছে। মাসখানেক চলমান ওয়াশিংটন কারাকাস উত্তেজনার পর ভেনেজুয়েলায় সামরিক হামলা চালায় মার্কিন সেনাবাহিনী। তুলে নিয়ে যাওয়া হয় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে। স্থানীয় সময় শনিবার তারা নিউ ইয়র্কে পৌঁছান। তবে মাদুরোকে কিভাবে ধরা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাননি ট্রাম্প। মার্কিন সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইন জানান, অভিযানের পরিকল্পনায় সময় লেগেছে কয়েক মাস। মাদুরোর অবস্থান ও দৈনন্দিন গতিবিধি নিয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহের পর আক্রমণ চালানো হয়। এরপর মাদুরো ও তার স্ত্রী আত্মসমর্পণ করেন বলে জানান তিনি। নিউ ইয়র্কে তাদের বিরুদ্ধে মাদক পাচারের মামলার বিচার হবে বলেও জানানো হয়। ঘটনার পর সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জানান, নিরাপদ ও নিয়ন্ত্রিতভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলার প্রশাসনিক ক্ষমতা যুক্তরাষ্ট্রের হাতেই থাকবে। মার্কিন অংশীদারিত্ব ভেনেজুয়েলার জনগণকে ধনী, স্বাধীন এবং নিরাপদ করে তুলবে বলেও দাবি করেন তিনি। জানান, দেশটির তেল শিল্পকে সুগঠিত ও উন্নত করতে এবং দেশের জন্য অর্থ উপার্জন করতে মার্কিন কোম্পানিগুলোকে ভেনেজুয়েলায় পাঠানো হবে। দেশটিতে দ্বিতীয় দফায় বড় আকারের হামলা চালাতেও যুক্তরাষ্ট্র পিছপা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। জানান, দেশটি শাসন করতে প্রয়োজন সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। এ সময় ভেনেজুয়েলা পরিচালনায় মার্কিন কর্মকর্তাদের একটি দল সাজানো হবে বলে জানান ট্রাম্প। দেশটির অভ্যন্তর থেকে মাদুরো প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে প্রস্তুত বলে ইঙ্গিত করা হয়। জানানো হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে রদ্রিগেজের কথা হয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে মাদুরো ও তার স্ত্রী জীবিত থাকার প্রমাণ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। এদিকে কারাকাসের মসনদে নোবেল জয়ী বিরোধী দলীয় নেত্রী মাচাদোকে দেখা যাবে কিনা এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প সে সম্ভাবনা খুবই কম বলে জবাব দেন। বলেন, মাচাদো অত্যন্ত মেধাবী একজন নেত্রী হলেও দেশের নাগরিকদের কাছে তার গ্রহণযোগ্যতা কম হওয়ায় তার প্রেসিডেন্ট হওয়ার আশা কম। তবে ভেনেজুয়েলায় এক সংবাদ সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, মাদুরোই ভেনেজুয়েলার একমাত্র বৈধ প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ঘোষণাকে সার্বভৌমত্বের উপর সরাসরি হামলা বলে দাবি করেন তিনি। অবিলম্বে মাদুরোর মুক্তির দাবি জানান। রদ্রিগেজ জানান, পরিস্থিতি মোকাবিলায় সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিয়ে বিশেষ প্রতিরক্ষা পরিষদ বৈঠক ডাকা হয়েছে। এই পরিষদ দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তিনি জনগণকে শান্ত থাকার আহ্বান জানান। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেফতারের পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মঞ্চেও। দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপকে কেন্দ্র করে লাতিন আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। ভেনেজুয়েলার ভেতরেও দেখা যাচ্ছে দুই রকম প্রতিক্রিয়া। একদল নাগরিক যখন মাদুরোকে ফিরিয়ে দেওয়ার দাবিতে রাস্তায় নেমেছেন, আরেক দল তখন স্বাধীনতা পালনে ব্যস্ত সময় পার করছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেফতারকে কেন্দ্র করে রাজধানী কারাকাসে সরকারি সমর্থকরা শনিবার রাস্তায় নামেন। তারা প্রেসিডেন্ট মাদুরোর মুক্তির দাবিতে সমাবেশ করে। প্রায় 8 থেকে 10 হাজার মানুষ বিভিন্ন সড়কে সমবেত হন। পতাকা হাতে মাদুরো ও দেশের পক্ষে স্লোগান দেন তারা।
লাতিন আমেরিকায় প্রতিবেশী দেশগুলো সরাসরি প্রতিক্রিয়া জানায়। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো অবিলম্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈঠকের ডাক দেন। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিক ও নির্বাচিত প্রেসিডেন্ট জোসে আন্টোনিও কাস্তো অভিযানের নিন্দা জানান। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নিলে দেশটির সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে তার প্রশাসন। ইউরোপের দেশগুলোতে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মাদুরোর শাসনের সমাপ্তি এবং মসৃণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। তবে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মির্চ একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানান। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি হামলার সমালোচনা করে বলেন, বিদেশি সামরিক হস্তক্ষেপ স্বৈরতন্ত্র শেষ করার পথ হতে পারে না। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের সাহসী ও ঐতিহাসিক নেতৃত্বের প্রশংসা করেন। কিউবা ও ইরানের সরকার যুক্তরাষ্ট্রের অভিযানকে জাতিসত্তা ও সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে নিন্দা জানায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপের আহ্বান জানায়। যুক্তরাষ্ট্র হস্তক্ষেপের সমালোচনা করেন নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। এই অভিযানকে যুদ্ধের সঙ্গে তুলনা করে তিনি বলেন, এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এমন পদক্ষেপ শুধুমাত্র বিদেশের নয়, নিউ ইয়র্কের মানুষকেও প্রভাবিত করবে বলেও মনে করেন মামদানি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। লাতিন আমেরিকার রাজনীতিতে নিকোলাস মাদুরো এক প্রভাবশালী কিন্তু বিতর্কিত নাম। ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের উত্তরসূরি হিসেবে ক্ষমতায় আসেন তিনি। তার শাসনামলে দেশটি গভীর অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক উত্তেজনার মধ্যে পড়ে। মাদুরোর বিরুদ্ধে বিরোধী দল দমন, নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। সমালোচকদের চোখে তিনি একজন কর্তৃত্ববাদী শাসক। ভেনেজুয়েলার রাজনীতিতে এক দশকের বেশি সময় ধরে আলোচনার কেন্দ্রবিন্দু নিকোলাস মাদুরো। প্রয়াত নেতা হিউগো চ্যাভেজের উত্তরসূরি হিসেবে ক্ষমতায় এলেও তার শাসনকাল জুড়ে রয়েছে অর্থনৈতিক বিপর্যয়, মানবাধিকার অভিযোগ আর আন্তর্জাতিক চাপ। 1962 সালের 23 নভেম্বর ভেনেজুয়েলার রাজধানী কারকাসে জন্ম নিকোলাস মাদুরোর। রাজনীতিতে আসার আগে তিনি ছিলেন একজন বাস চালক ও শ্রমিক ইউনিয়ন নেতা। তরুণ বয়সে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত হন মাদুরো। দীর্ঘদিনের নেতা হিউগো চ্যাভেজের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন তিনি। চ্যাভেজ সরকারের সময় পররাষ্ট্রমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন মাদুরো। 2013 সালে ক্যান্সারে চ্যাভেজের মৃত্যুর পর তার মনোনীত উত্তরসূরি হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হন নিকোলাস মাদুরো। তবে ক্ষমতায় আসার পরেই শুরু হয় বিতর্ক। তেল নির্ভর অর্থনীতি ধসে পড়ে, ভয়াবহ মূল্যস্ফীতি আর খাদ্য ওষুধ সংকটে পড়ে দেশ। লাখ লাখ ভেনেজুয়েলান দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। মাদুরোর শাসনামলে বিরোধী দল দমন, নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ভেনেজুয়েলার উপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা তাকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ব্যর্থ এবং স্বৈরতান্ত্রিক হিসেবে চিহ্নিত করেন। অন্যদিকে মাদুরো দাবি করেন, দেশের অর্থনৈতিক সংকটের জন্য দায়ী বিদেশি নিষেধাজ্ঞা ও যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র। রাশিয়া, চীন ও ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন তিনি। সব সমালোচনা আর আন্তর্জাতিক চাপের মধ্যেও ক্ষমতায় টিকে থাকার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে থাকেন মাদুরো। সমর্থকদের কাছে তিনি সাবেক প্রেসিডেন্ট চ্যাভেজের বিপ্লবের ধারক, আর সমালোচকদের চোখে তিনি একজন কর্তৃত্ববাদী শাসক। লাতিন আমেরিকার রাজনীতিতে নিকোলাস মাদুরো এক প্রভাবশালী কিন্তু বিতর্কিত নাম, যার শাসন ভেনেজুয়েলাকে নিয়ে গেছে ইতিহাসের সবচেয়ে কঠিন সময়গুলোর একটিতে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুদ্ধবন্ধে কিয়েভে ইউরোপের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, বিভিন্ন পক্ষের সঙ্গে হবে আলোচনা, জানালেন জেলেনস্কি। চলছে পাল্টাপাল্টি হামলা। ইরানে চলমান অর্থনৈতিক মন্দার পেছনে শত্রুপক্ষের হাত রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় ব্যবসায়ীদের অর্থনৈতিক অভিযোগ যৌক্তিক, তাই বলে সহিংসতা মেনে নেবে না ইরান সরকার। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের হুঁশিয়ারিকে বেপরোয়া ও বিপজ্জনক আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
রিয়ালের দরপতন নিয়ে ইরানের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বেড়েই চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে বিক্ষোভের তীব্রতা। বেশ কয়েকজন হতাহতের ঘটনাও ঘটেছে। এতে বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে তেহরানকে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর সামরিক হামলা হলে হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র। তার এই মন্তব্যের তীব্র নিন্দা জানায় পেজিশকিয়ান প্রশাসন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ ধরনের হুঁশিয়ারিকে বেপরোয়া ও বিপজ্জনক বলে আখ্যা দেন। বলেন, ইরান তাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ মেনে নেবে না। হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত বলেও জানান তিনি। এদিকে বিক্ষোভ শুরুর পর প্রথমবারের মতো এই বিষয়ে কথা বলেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। স্থানীয় সময় শনিবার টেলিভিশনে দেয়া একটি ভিডিও বার্তায় বলেন, মুদ্রা বাজারের এই অস্থিরতা স্বাভাবিক নয়। এর পেছনে শত্রুপক্ষের পরিকল্পিত ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আন্দোলনরত ব্যবসায়ীদের অভিযোগ যৌক্তিক। রিয়ালের দ্রুত অবমূল্যায়নে ব্যবসা অচল হয়ে পড়েছে বলেও স্বীকার করেন তিনি। সমস্যা সমাধানে কাজ চলছে বলেও জানান খামেনি। খামেনি উল্লেখ করেন, প্রতিবাদ আর সহিংসতা এক নয়। শান্তিপূর্ণ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করা হবে জানিয়ে তিনি দাঙ্গাকারীদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। তার ভাষায়, কিছু উস্কানিদাতা গোষ্ঠী শান্তিপূর্ণ প্রতিবাদকে অস্থিরতায় রূপ দেওয়ার চেষ্টা করছে। সরকার পরিস্থিতি সামাল দিতে কাজ করছে বলেও জানান তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধ নিয়ে সামরিক সংঘাতের মধ্যেই কিয়েভে বৈঠকে অংশ নিচ্ছেন ইউরোপের নিরাপত্তা উপদেষ্টারা। জানুয়ারি জুড়ে একাধিক আন্তর্জাতিক আলোচনা হতে পারে বলে ইঙ্গিত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর মধ্যে পাল্টাপাল্টি হামলার অভিযোগ তুলেছে মস্কো ও কিয়েভ। গত এক সপ্তাহে ইউক্রেনের প্রতিরক্ষা, জ্বালানি ও পরিবহন অবকাঠামোয় হামলা চালানোর দাবি করেছে রাশিয়া। দোনেৎস্ক, জাপোরিঝিয়া ও খার্কিভ অঞ্চলে মোট 9টি বসতি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে মস্কো। দাবি করে, হামলাগুলো পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক ছিল। একই দিনে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানান, গত 24 ঘন্টায় ফ্রন্ট লাইনে 98টি লড়াই হয়েছে। ইউক্রেনীয় বাহিনী একাধিক রুশ আক্রমণ প্রতিহত করেছে বলে দাবি করা হয়। ক্ষেপণাস্ত্র ইউনিট, বিমান বাহিনী ও আর্টিলারি রুশ লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে বলেও জানায় কিয়েভ। এদিকে রাশিয়ার প্রেসিডেন্সিয়াল বাসভবনে ইউক্রেনীয় ড্রোন হামলার দাবি নাকচ করেছে কিয়েভ। ইউক্রেনের কাউন্টার ডিসইনফরমেশন সেন্টারের প্রধান আন্দ্রে কোভালেনকা বলেন, এ দাবির পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। তার মতে, আলোচনায় দেরি করা এবং যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যেই এ তথ্য প্রচার করা হয়েছে। এদিকে শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছান ইউরোপীয় দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা। যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, পোল্যান্ড সহ 18টি দেশের প্রতিনিধি এতে অংশ নেন। ন্যাটো ও ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় কাউন্সিলের কর্মকর্তারাও বৈঠকে যুক্ত হন। ইউক্রেন বলছে, এটি কিয়েভে অনুষ্ঠিত প্রথম এই ধরনের উচ্চ পর্যায়ের বৈঠক। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ জানান, আলোচনার মূল বিষয় নিরাপত্তা নিশ্চয়তা ও অর্থনৈতিক সহায়তা। পাশাপাশি সম্ভাব্য শান্তি চুক্তির জন্য একটি খসড়া পরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে। আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে পরবর্তী পদক্ষেপ সমন্বয় করাও বৈঠকের লক্ষ্য বলে জানান তিনি। জানুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র একটি শীর্ষ বৈঠক আয়োজনের আশা করছে ইউক্রেন বলে জানান জেলেনস্কি। আগামী সপ্তাহে প্যারিসে ইউরোপীয় নেতাদের বৈঠক এবং এরপর মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে বলেও জানান তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। Thai Aluminium. The better is now the best. মিয়ানমারের সাগাইংয়ের একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। চলমান সহিংসতার মধ্যে প্রথম দফার ভোটে এগিয়ে থাকার দাবি করেছে সেনা সমর্থিত দল ইউএসডিপি। গেল বছরের 28 ডিসেম্বর হওয়া ভোটে ভোটার উপস্থিতি ছিল মাত্র 52%। মিয়ানমারের সাগাইং অঞ্চলের তাবাইন টাউনশিপের মোকাইং গ্রামে বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। আশ্রয় শিবির হিসেবে ব্যবহার করা স্কুলটিতে আশ্রয় নিয়েছিলেন অন্তত 100 জন বাস্তুচ্যুত বাসিন্দা। জান্তার বোমার আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার এক প্রতিবেদনে বিষয়টি জানায় স্থানীয় গণমাধ্যম। স্থানীয়রা জানায়, ক্ষতিগ্রস্ত স্কুলটির পাশে থাকা বাড়িগুলো বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগেও একই গ্রামে হামলায় প্রাণ হারান 6 জন বাস্তুচ্যুত। খাবার ও নিরাপদ আশ্রয়ের সংকটে দিন কাটছে মান্দালয় থেকে পালিয়ে সাগাইংয়ে যাওয়া মানুষদের।
গেল বছরের ২৮ ডিসেম্বর থেকে মিয়ানমারে শুরু হয়েছে নির্বাচন। রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে প্রথম ধাপের ভোটে সেনা সমর্থিত ইউএসডিপি দল বড় ব্যবধানে এগিয়ে আছে। তবে ভোটার উপস্থিতি ছিল ৫২%, যা দেশটিতে হওয়া বিগত নির্বাচনের তুলনায় অনেক কম। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর দাবি এই নির্বাচন অবাধ ও বিশ্বাসযোগ্য নয়। বিশ্লেষকরা বলছেন ক্ষমতা পাকাপোক্ত করতে মরিয়া হয়ে উঠেছে জান্তা সরকার। তবে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বিভিন্ন মহলে সংশয় থাকায় তা আন্তর্জাতিক স্বীকৃতি পাবে কিনা সেটাই বড় প্রশ্ন হয়ে উঠেছে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইয়েমেনের মুকাল্লায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ক্যাম্পে ফের বিমান হামলা। সৌদি সমর্থিত গোষ্ঠীর আক্রমণের নিন্দা জানালেও সংলাপ প্রস্তাবে ইতিবাচক সাড়া এসটিসির। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় নিহত হয়েছেন ১৪,০০০-এর বেশি মানুষ। আহতের সংখ্যা অন্তত ২৬,০০০। বন্দুক সহিংসতা নিয়ে প্রাথমিক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গান ভায়োলেন্স আর্কাইভ GVA। পরিসংখ্যানে বলা হয়, গেল বছর যুক্তরাষ্ট্রে অন্তত ৪৬০টি বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে। গুলিতে নিহত শিশুর সংখ্যা ২০০-র বেশি। প্রতিবেদনে হত্যা, আত্মরক্ষায় বন্দুকের ব্যবহার এবং দুর্ঘটনাজনিত গুলির ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এই পরিসংখ্যানে বাদ দেওয়া হয়েছে আত্মহত্যাজনিত মৃত্যুর কারণ। GVA জানিয়েছে, গেল বছর আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আত্মহত্যা করেছেন ২৪,০০০-এর বেশি মানুষ। দেখছেন আন্তর্জাতিক সময়। ইয়েমেনের বন্দর নগরী মুকাল্লায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসির ক্যাম্পে নতুন করে বিমান হামলা চালিয়েছে সৌদি সমর্থিত গোষ্ঠী। গেল একদিনে দেশটিতে শতাধিক বিমান হামলা হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। এসব হামলার নিন্দা জানালেও রিয়াদের সংলাপের প্রস্তাবে সাড়া দিয়েছে এসটিসি। বিশ্লেষকরা বলছেন, চলমান সংঘাতে হাউথি বিদ্রোহীদের অবস্থান শক্তিশালী হচ্ছে। মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে নতুন এক সংঘাত। ইয়েমেনের দক্ষিণে বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসির অবস্থানের উপর একের পর এক বিমান হামলা চালায় সৌদি আরব। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ইয়েমেনের বন্দর নগরী মুকাল্লায় সংযুক্ত আরব আমিরাত সমর্থিত এসটিসির একটি সামরিক ক্যাম্পে নতুন করে বিমান হামলা চালানো হয়। এসটিসির দাবি, পশ্চিম মুকাল্লার বার্শিদ ব্রিগেড ক্যাম্পই ছিল মূল লক্ষ্য। এসটিসির দাবি, গেল একদিনে ঘণ্টায় হাদ্রামাউথ জুড়ে শতাধিক সৌদি বিমান হামলা হয়েছে। এই হামলার মধ্যে সৌদি সমর্থিত বাহিনী মুকাল্লা শহরের নিয়ন্ত্রণ ফের নিতে অভিযান চালাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, শহরটি এখন হাদ্রামাউথ ট্রাইবস কনফেডারেশন ও ন্যাশনাল শিল্ড ফোর্সেসের দখলে। হাদ্রামাউথের সামরিক কমান্ডার জানান, বার্শিদ ক্যাম্পে হামলা জরুরি ছিল, কারণ এটি এডেন বন্দরের পথে অবস্থিত। চলমান হামলার মধ্যেই রিয়াদের সংলাপ প্রস্তাবে সাড়া দিয়েছে এসটিসি। এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরবের এই উদ্যোগ ইয়েমেনের জনগণের আকাঙ্ক্ষা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তবে একই সঙ্গে তারা সৌদি বিমান হামলার নিন্দা জানিয়েছে। বিশ্লেষকদের মতে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিভাজনের সবচেয়ে বড় সুবিধাভোগী হাউথি বিদ্রোহীরা। ফরাসি গণমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদন অনুযায়ী, রিয়াদ ও আবুধাবি দক্ষিণে ব্যস্ত থাকলে উত্তরে ইরান সমর্থিত এই গোষ্ঠীর ওপর চাপ কমবে। বিদ্রোহী গোষ্ঠী এই সংঘাতকে দুই দখলদারের সংকট বলে মন্তব্য করেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর দুটি আলাদা অভিযানে ১৪ মাওবাদী নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে রাজ্যের সুকমা ও পার্শ্ববর্তী বিজয়পুর জেলায় এই ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনী জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানোর সময় সংঘর্ষে জড়ায় মাওবাদীরা। উভয় পক্ষের মধ্যে গোলাগুলিতে কয়েকজন হতাহত হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সুইজারল্যান্ডের পানশালায় শ্যাম্পেন বোতলের স্পার্কলার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। স্থানীয় অ্যাটর্নি জেনারেল জানান, শ্যাম্পেন বোতলের ওপর জ্বালানো স্পার্কলার ছাদের খুব কাছে চলে যাওয়ায় দ্রুত আগুন ধরে যায়। তদন্তে পানশালার অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, ছাদের নির্মাণ সামগ্রী, ধারণ ক্ষমতা এবং জরুরি বহির্গমন পথ খোলা ছিল কিনা সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৪০ জন। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৯ জনে। এদিকে পানশালাটির বাইরে ফুল ও মোমবাতি রেখে শোক প্রকাশ করেছেন স্থানীয়রা। আগামী ৯ জানুয়ারি শহরটিতে পালন করা হবে জাতীয় শোক। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার শহরে নির্মাণাধীন একটি ভবনে ভয়াবহ আগুন লেগেছে। গণমাধ্যম বলছে, আগুন লাগার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। ঘন ধোঁয়া আর আগুনের লেলিহান শিখায় ছেয়ে যায় চারপাশ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকর্মী দল। অগ্নিকাণ্ডে এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কী কারণে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি।
দেখছেন আন্তর্জাতিক সময়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের বাইরে শোক কর্মসূচি পালিত হয়েছে। যুক্তরাষ্ট্র, মালদ্বীপ ও ইতালিতে আলাদা আলাদা আয়োজনে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এসব আয়োজনে প্রবাসী বাংলাদেশি ও বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। দলীয় পরিচয়ের বাইরে তার রাজনৈতিক ভূমিকা স্মরণ করা হয়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনসুলেটে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশেষ শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় শুক্রবার বিকেলে কনসুলেট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়াকে দল মতের ঊর্ধ্বে একজন জাতীয় নেত্রী হিসেবে উল্লেখ করেন। 3 দিনের রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে কনসুলেটের শোক বই খোলা হয়। এতে বিভিন্ন দেশের কূটনীতিক, স্থানীয় বিশিষ্টজন ও প্রবাসী বাংলাদেশিরা স্বাক্ষর করেন। মালদ্বীপ বিএনপি শাখার উদ্যোগে খতমে কোরআন, দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। রাজধানী মালের মসজিদ আল জালালউদ্দিনে 3 দিনের খতমে কোরআন ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। পরে কামানা মালানের অডিটোরিয়ামে স্মরণ সভায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার দেশপ্রেম ও রাজনৈতিক আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিক নির্দেশনা হয়ে থাকবে। ইতালির ভেনিসে বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে ভেনিস জাতীয়তাবাদী পরিবার। শুক্রবার বাদ মাগরিব দোয়া মাহফিলে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণীর মানুষ অংশ নেন। 3 দিনব্যাপী শোক কর্মসূচির অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। স্বাস্থ্য নিয়ে চলমান গুঞ্জনের মধ্যে মুখ খুললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাতে কালশিটে দাগের কারণ হিসেবে নিয়মের চেয়ে বেশি মাত্রায় অ্যাসপিরিন সেবনের কথা জানান তিনি। পাশাপাশি হোয়াইট হাউসের চিকিৎসকদের বরাতে নিজেকে সম্পূর্ণ সুস্থ দাবি করেন ট্রাম্প। মার্কিন গণমাধ্যমে প্রেসিডেন্টের বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠার পর মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রক্ত পাতলা রাখতে তিনি প্রতিদিন 325 মিলিগ্রাম অ্যাসপিরিন খান, যা সাধারণ চিকিৎসকের পরামর্শের চেয়ে বেশি। তার ভাষ্যমতে তিনি চান না ঘন রক্ত হৃৎপিণ্ডের ভেতর দিয়ে প্রবাহিত হোক। ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসকের বরাতে জানানো হয় এটি কার্ডিয়াক প্রিভেনশনের অংশ। যদিও সাধারণত কম মাত্রা হিসেবে 81 মিলিগ্রাম অ্যাসপিরিন ব্যবহৃত হয়, ডোজ কমানোর পরামর্শ প্রত্যাখ্যান করে ট্রাম্প বলেন টানা 25 বছর ধরে একইভাবে ওষুধ খাচ্ছেন এবং এ বিষয়ে তিনি কিছুটা কুসংস্কারাচ্ছন্ন। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে ট্রাম্পের হৃদযন্ত্রের বয়স প্রায় 65 বছর বয়সী একজন মানুষের সমতুল্য। আরও জানানো হয় পা ফুলে যাওয়ার জন্য নির্ধারিত কম্প্রেশন মোজা পরা বন্ধ করেছেন, কারণ সেটি তার পছন্দ নয়। শারীরিক ব্যায়াম হিসেবে গলফ ছাড়া অন্য কিছুর প্রতি আগ্রহ নেই ট্রাম্পের। এদিকে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন হোয়াইট হাউসের চিকিৎসকরা তাকে সম্পূর্ণ সুস্থ বলে ঘোষণা দিয়েছেন। একটি কগনিটিভ পরীক্ষায়ও সফল হয়েছেন বলে জানান তিনি এবং সব মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের জন্য এমন পরীক্ষা বাধ্যতামূলক করা উচিত বলে মত দেন তিনি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। চেনাব নদীতে জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে ভারতের ওপর ক্ষোভ ঝেড়েছে পাকিস্তান। দুলহস্তি 2 নামের প্রকল্পের বিষয়ে আগাম বার্তা না দেয়ায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসলামাবাদের জাতীয় স্বার্থে আঘাত হলে তা মেনে নেওয়া হবে না। এদিকে সন্ত্রাসবাদে মদদ দেয়ায় পাকিস্তানকে খারাপ প্রতিবেশী হিসেবে উল্লেখ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জানান, সন্ত্রাসবাদ থেকে জনগণকে রক্ষায় প্রয়োজনীয় সব কিছু করবে ভারত। গেল বছর কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে হওয়া সংঘাতের পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। এর ধারাবাহিকতায় চলতি সপ্তাহে উভয় দেশের মধ্যে প্রবাহিত হওয়া চেনাব নদীতে দুলহস্তি 2 নামের নতুন একটি জলবিদ্যুৎ প্রকল্পের ঘোষণা দেয় ভারত। দেশটির এমন পদক্ষেপে ইসলামাবাদ নয়াদিল্লির মাঝে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন দেখা দিয়েছে। 260 মেগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্পটি জম্মু কাশ্মীরের কিশ্তওয়ার জেলায় বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে। এর ব্যয় ধরা হয়েছে 3200 কোটি রুপি। তবে পাকিস্তানকে এ বিষয়ে আগে থেকে না জানানোয় ভারতের ওপর ক্ষোভ ঝেড়েছে ইসলামাবাদ।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে মুখপাত্র এ বিষয়টিকে আন্তর্জাতিক চুক্তির সম্পূর্ণ অবজ্ঞা আখ্যা দিয়ে বলেন, ইসলামাবাদের স্বার্থে আঘাত হলে তা মেনে নেওয়া হবে না। এদিকে পাকিস্তানকে খারাপ প্রতিবেশী উল্লেখ করে দেশটির কড়া সমালোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। চেন্নাইয়ের মাদ্রাস আইআইটিতে এক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি বলেন, সন্ত্রাসবাদে মদত অব্যাহত রাখলে প্রতিবেশী হিসেবে কোনো সুবিধা পাবে না পাকিস্তান। ভারত কিভাবে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে তা কেউ বলে দিতে পারে না বলেও মন্তব্য করেন জয়শঙ্কর। একই সঙ্গে সন্ত্রাসবাদের হাত থেকে জনগণকে রক্ষায় যা করা দরকার ভারত তাই করবে বলে সতর্ক করেন তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। সময় নতুন বছরে প্রথমবারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়া জানায়, স্থানীয় সময় শনিবার সকালে পিয়ংইয়ংয়ের কাছের কোনো এলাকা থেকে জাপান সাগর লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করা হয়। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করার কথা উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন জাপানের প্রতিরক্ষা মন্ত্রী। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে সবশেষ গেল বছরের নভেম্বর মাসে উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিরক্ষা খাতের সক্ষমতা প্রদর্শনের জন্যই উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষার গতি বাড়াচ্ছে। এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হয়েছে এমন সময় যখন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট 4 দিনের চীন সফরে যাচ্ছেন। সেখানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। টানা দ্বিতীয়বারের মতো বার্ষিক বিক্রিতে চীনের বিওয়াইডির থেকে পিছিয়ে থেকে বছর শেষ করল মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। যুক্তরাষ্ট্রে কর সুবিধা বাতিল এবং ব্র্যান্ড ইমেজের ক্ষতির কারণে টেসলায় আগ্রহ হারাচ্ছেন গ্রাহকরা। প্রযুক্তিগত ত্রুটি, অগ্নি দুর্ঘটনা এবং ইউরোপে টেসলা বিরোধী বিক্ষোভের প্রভাব পড়েছে বৈশ্বিক বিক্রিতে। এর সঙ্গে যুক্ত হয়েছে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইলন মাস্কের সম্পর্কের অবনতি। এছাড়া মার্কিন বাজারে কর সুবিধা বাতিলে বেড়েছে গাড়ির দাম। ঘটনায় প্রতিযোগিতা সক্ষমতা হয়ে পড়ে দুর্বল। ফলে 2025 সালে বৈশ্বিক বৈদ্যুতিক গাড়ির বিক্রি 28% বাড়লেও কমেছে টেসলার বিক্রি। এতেই চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BYD দ্বিতীয়বারের মতো শীর্ষে উঠে আসে। বিশেষ করে ইউরোপে টেসলার বাজার হারানোয় ব্যবসা বেড়েছে চীনা কোম্পানির। গত বছরের শেষ প্রান্তিকে 4,18,227টি গাড়ি সরবরাহ করে টেসলা, যা আগের বছরের একই সময়ের তুলনায় 15.6% কম। বছরের হিসেবে 2025 সালে টেসলা 16,40,000 গাড়ি সরবরাহ করে, যেখানে 2024 সালে এই সংখ্যা ছিল 17,90,000। এটি কোম্পানির টানা দ্বিতীয় বার্ষিক বিক্রয় পতন। অন্যদিকে চীনের প্রতিষ্ঠান BYD জানিয়েছে 2025 সালে চীনের বাইরে তাদের বিক্রি রেকর্ড 10 লাখ ছাড়িয়েছে, যা 2024 সালের তুলনায় প্রায় 150% বেশি। কোম্পানিটি 2026 সালে চীনের বাইরে 16 লাখ গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তবে তাদের মোট বিক্রয় লক্ষ্যমাত্রা এখনও প্রকাশ করেনি। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ। ইন্দোনেশিয়ায় জন্ম নিল নতুন একটি পান্ডা শাবক। দেশটির সংরক্ষণ কেন্দ্রে এই জন্ম বিশ্বব্যাপী পান্ডা সংরক্ষণে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। চীনের সঙ্গে দীর্ঘমেয়াদী সহযোগিতার ফলেই সম্ভব হয়েছে এই বিরল অর্জন। গেল 27 নভেম্বর পশ্চিম জাভার বগুড়ে তামান সাফারি ইন্দোনেশিয়ার সংরক্ষণ কেন্দ্রে জন্ম নেয় পান্ডা শাবক রিও। জন্মের পর থেকেই শাবকটি স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। সঙ্গে রয়েছে তার মা পান্ডা হুজন, যাকে 2017 সালে চীনের সঙ্গে 10 বছরের সহযোগিতা কর্মসূচির আওতায় ইন্দোনেশিয়ায় আনা হয়েছিল। দেশটির সংরক্ষণ কেন্দ্র থেকে জানানো হয়, বিজ্ঞানভিত্তিক প্রজনন কর্মসূচির সফল বাস্তবায়নের ফল এই জন্ম। বিশেষজ্ঞের মতে ইন্দোনেশিয়া এখন চীনের বাইরে এশিয়ার চতুর্থ দেশ যেখানে পান্ডার জন্ম হলো। ভেটেরিনারিয়ান বঙ্গট হুয়াসো মুলিয়া বলেন, হুচুন ও পুরুষ পান্ডা চাইতেও নতুন জেনেটিক লাইন প্রতিনিধিত্ব করে, ফলে রিও বৈশ্বিক পান্ডা রক্তধারায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন। বিশ্বব্যাপী পান্ডা সংরক্ষণের ক্ষেত্রে রিওর জন্ম খুব বড় প্রভাব ফেলেছে, কারণ প্রথমত এটি এশিয়ার আসিয়ান দেশগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ অবদান। এর মাধ্যমে ইন্দোনেশিয়া চীনের বাইরে এশিয়ার চতুর্থ দেশ হিসেবে পান্ডার জন্মের উদাহরণ তৈরি করল।
Unfortunately, I wasn't able to see baby. আমি খুবই আনন্দিত। শেষ পর্যন্ত আমরা যেটার জন্য অপেক্ষা করছিলাম, এই আবাসস্থলে সেই নতুন পান্ডার জন্ম হয়েছে, যা দর্শনার্থীদের শিক্ষা দিতেও ভূমিকা রাখবে। দুর্ভাগ্যজনকভাবে এবার আমি রিওকে দেখতে পারিনি, তবে পরের বার এখানে এলে আমার সন্তানদের 3টি পান্ডাকেই দেখাতে পারবো। বিশ্বে বন্য পরিবেশে দৈত্য পান্ডার সংখ্যা 2000-এরও কম, আর বন্দি দশায় রয়েছে প্রায় 300। 2022 সালে একাধিক ব্যর্থতার পর চলতি বছরের আগস্টে চীন ও জার্মানির বিশেষজ্ঞদের সহায়তায় সফল কৃত্রিম প্রজননের মাধ্যমে এই সাফল্য আসে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। বাবর আজম, শাহিন আফ্রিদিদের নিয়ে টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসির নির্ধারিত সময়ে স্কোয়াড দিলেও প্রকাশ করেনি পিসিবি। এবার গণমাধ্যমে ফাঁস হলো আসন্ন বিশ্বকাপের স্কোয়াড। জানুয়ারির 1 তারিখে বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড আইসিসিতে জমা দেওয়া হলেও তা প্রকাশ করেনি পিসিবি। গণমাধ্যমের বরাতে বিশ্বকাপের স্কোয়াডে আছেন পাকিস্তানের তারকা ক্রিকেটাররা। বাবর আজম, শাহিন আফ্রিদি, শাদাব খান আছেন এবারের বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে। দলে আছেন মিস্ট্রি স্পিনার উসমান তারিক ও আবরার আহমেদ, অলরাউন্ডার ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, সাইম আয়ুবদের সঙ্গে আছেন সাহিবজাদা ফারহান, ফখর জামান, নাসিম শাহ, উসমান খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও সালমান আলী আগা। তবে প্রাথমিক স্কোয়াডে রাখা হয়নি ফাস্ট বোলার হারিস রৌফ ও মোহাম্মদ রিজওয়ানকে। আগামী 31 জানুয়ারির মধ্যে চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার কথা রয়েছে। তারা আগ পর্যন্ত স্কোয়াড নিয়ে কাটাছেঁড়ার সুযোগ রয়েছে পিসিবির। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। তুলে নেওয়ার 15 ঘন্টা পর স্ত্রীসহ মাদুরোকে নেওয়া হয়েছে নিউ ইয়র্কে। রাখা হবে ব্রুকলিনের বন্দি শিবিরে। নতুন সরকার গঠন পর্যন্ত ভেনেজুয়েলা পরিচালনার ঘোষণা ট্রাম্পের। যুদ্ধবন্ধে কিয়েভে ইউরোপের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক। বিভিন্ন পক্ষের সঙ্গে হবে আলোচনা, জানালেন জেলেনস্কি। চলছে পাল্টাপাল্টি হামলা। এবং ইয়েমেনের মুকাল্লায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ক্যাম্পে ফের বিমান হামলা সৌদি সমর্থিত গোষ্ঠীর। আক্রমণে নিন্দা জানালেও সংলাপ প্রস্তাবে ইতিবাচক সাড়া এসটিসি। এই ছিল আন্তর্জাতিক সময়ে। এরপর সকাল 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী সাদিক ইমন। ধন্যবাদ মালিহা। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।